হ্যাঁ, বলো। আগের দিন পড়াশোনায় যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও প্রথমে। আগের দিন পড়া একটু পড়েছো? অসুবিধা নেই তো? পড়ে বলিস না না পড়ে বলিস? না পড়েই বলে দিচ্ছিস, কোনো অসুবিধা নেই। পড়লি কখন? পড়েছিস? হুম। হ্যাঁ, কি হয়েছে? বল। পড়েছিস? সুমনা, স্বপ্নীলা, পড়েছিস? আচ্ছা, কোনো অসুবিধা নেই তো? মানে এই ক্ষেত্রে শুধু গোল নাম্বার ছাড়া অন্য কোনো নিউমেরিক্যাল প্রবলেম নেই আর কি এখান থেকে, সেটা একটা সুবিধা আছে আর কি। ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আজকে আমি এই সিলেবাসটা দেখছিলাম, সিলেবাসে যেটা আছে সেই বাকি পার্টটাকে একটু কমপ্লিট করি, কমপ্লিট করে মানে খুব ব্রিফলি কমপ্লিট করে তারপরে কিছু প্রবলেমস নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের যে জিনিসটি নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে তোমার, এক সেকেন্ড দাঁড়াতে, আমি একবার সিলেবাসটা একবার নিয়ে নিই। হ্যাঁ, দেখো তোমাদের যে সিলেবাসটা আছে কলয়েড সংক্রান্ত, সেটা হচ্ছে কলয়েডাল সলিউশন, দ্য ডিফারেন্স বিটুইন টু সলিউশন, কলয়েডস অ্যান্ড সাসপেনশনস, লায়োফিলিক, লায়োফোবিক, মাল্টিমলিকুলার কলয়েডস, প্রপার্টিজ অফ কলয়েডস, তার মধ্যে টিন্ডাল এফেক্ট, ব্রাউনিয়ান মুভমেন্ট, ইলেকট্রোফোরেসিস, কোয়াগুলেশনস। তারপরে এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। তারপরে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইমালশনস অ্যান্ড টাইপস অফ ইমালশনস। তাহলে আমাদের এই ইমালশনস অ্যান্ড টাইপস অফ ইমালশনস সেই পার্টটা আমরা যদি কমপ্লিট করে নিই তাহলে আমাদের এই পার্টটা হয়ে যাবে। তাহলে যখন তুমি ইমালশন নিয়ে কথাবার্তা বলেছো, দেখো ইমালশন টার্মটা আমরা অলরেডি শুনেছি। ইমালশন, যখন আমি কলয়েডের ক্লাসিফিকেশন দেখেছিলাম তখন এই যে ডিসপার্স ফেজ এবং ডিসপারশন মিডিয়াম, তাদের যে তাদের যে তোমার ফিজিক্যাল স্টেটটা, তার উপরে বেশ করে যখন ইমালশনের ক্লাসিফিকেশন করেছিলাম সেখানে কি বলা হয়েছিল, সেইটা তার উপরে বেশ করে যখন কলয়েডের ক্লাসিফিকেশন করেছিলাম সেখানে কি বলা হয়েছিল, যে যদি এমন হয় একটা কলয়েড জাস্ট ডিসপার্স ফেজ, সেটাও তোমার লিকুইড, আর ডিসপারশন মিডিয়াম যেটা মিডিয়াম, তাহলে সেটাও লিকুইড। তাহলে ডিসপার্স ফেজটাও লিকুইড, ডিসপারশন মিডিয়ামটাও লিকুইড। তাহলে এই যে এই টাইপের যে কলয়েড গুলো, দিস টাইপ অফ colloids are called ইমালশন। তাহলে ইমালশনস হচ্ছে একটা পার্টিকুলার টাইপ অফ কলয়েড যেখানে ডিসপার্স ফেজটাও লিকুইড, ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে লিকুইড। তাহলে তার ডেফিনেশনটা তাহলে আমি কেমন করে লিখবো? ডিসপারশন মিডিয়াম মানে ইমালশনের ডেফিনেশনটা কি? বলছে এ ফাইন ডিসপারশন অফ মাইনিউট ড্রপলেটস, এ ফাইন dispersion of minute droplets
যে ড্রপলেটস গুলোর ডায়ামিটার গুলো তোমার 10⁵ মিটার থেকে 10⁻5 থেকে 10⁻4 সেন্টিমিটার, 10⁻5 থেকে 10⁻4 centimeter of one liquid in another immiscible liquid is known as emulsion. তাহলে কি হচ্ছে, এ ফাইন ডিসপারশন অফ মাইনিউট ড্রপলেটস, যে ড্রপলেটস গুলো ডায়ামিটার গুলো 10⁻5 থেকে 10⁻4 সেন্টিমিটার হয়, অফ ওয়ান লিকুইড ইন অ্যানাদার ইমিসিবল লিকুইড, মানে তুমি যাকে দুটো ইমিসিবল লিকুইড নিতে হচ্ছে, ইউজুয়ালি একটাকে জল বলা হচ্ছে, একটাকে তেল বলা হচ্ছে, ঠিক আছে। এবারে দেখা যাচ্ছে যে একটা ইমিসিবল লিকুইডের মধ্যে আর একটা ইমিসিবল লিকুইডের যে মাইনিউট ড্রপলেটস গুলো তারা বেসিক্যালি ঘুরে বেড়াচ্ছে এবং সেই মতো করে একটা ডিসপারশন বা একটা হেটেরোজিনিয়াস সলিউশন তৈরি করছে বা কলয়েডাল সলিউশন তৈরি করছে, সেটা হচ্ছে তোমার ইমালশন, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে ইমালশন, তার যদি এক্সাম্পল তুমি দেখো, খুব কমন এক্সাম্পল যেটা, সেটা আমরা প্রাত্যহিক জীবনে দেখি, সেটা হচ্ছে দুধ, মিল্ক, সেইটা হচ্ছে একটা ইমালশনের এক্সাম্পল। এছাড়া বিভিন্ন রকমের যে দুধের যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, যেমন ধরো বাটার, সেটাও কিন্তু একটা ইমালশন। কড লিভার অয়েল, সেটাও একটা ইমালশন। ভ্যানিশিং ক্রিম যেটাকে বলা হয়, ভ্যানিশিং ক্রিম, তারা বিভিন্ন রকমের কোল্ড ক্রিম যেগুলো আমরা ব্যবহার করি শীতকালে, এক্সেট্রা, এগুলো সবই কিন্তু তোমার ইমালশনের এক্সাম্পল, ঠিক আছে। তাহলে এগুলো সবই হচ্ছে তোমার ইমালশন, হলো। আচ্ছা, এবারে এই যে ইমালশন তৈরি করতে গেলে তোমার দুটো লিকুইড লাগছে এবং দুটো লিকুইড একটা আরেকটার সঙ্গে ইমমিসিবল, ঠিক আছে। এবারে আমি দুটো লিকুইডের মধ্যে একটাকে ইউজুয়ালি জল নিই, আর একটা অন্য কোনো লিকুইড, সেটা হতে পারে কোনো তেল বা অন্য কোনো একটা ইমমিসিবল অর্গানিক কোন একটা লিকুইড আমরা হয়তো নিতে পারি। সেই মতো করে আমরা যখন ইমালশনের ইয়ে বলি, ও সরি কি লিখলাম এটা, ও দেখো আমি কি একটা অন্যমনস্ক হয়ে গিয়ে এখানে, মানে ইমালশনের ডেফিনেশন বলতে গেছি, সেখানে এই ডিসপারশন মিডিয়ামটা মাথায় কথায় কাজ করছিল, সেটা রয়ে গেছে। এটা হচ্ছে ডেফিনেশন, ডেফিনেশন অফ ইমালশন, কি সব ভুলভাল লিখে গিয়েছিলাম। মানে ইমালশনের ডেফিনেশন লিখতে গেলে আমি ডিসপারশন কি একটা অন্যমনস্ক ছিলাম, লিখে ফেলেছি। আচ্ছা চলো, তাহলে যেটা বলছিলাম, এবারে চলে এসো ক্লাসিফিকেশন অফ ইমালশনে। ক্লাসিফিকেশন অফ ইমালশন, আচ্ছা, ইমালশনকে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে মোটামুটি ভাবে। ইমালশন এটাকে দু রকম ভাবে ক্লাসিফাই করছি। প্রথমটাকে বলা হচ্ছে অয়েল ইন ওয়াটার, অয়েল ইন ওয়াটার। তাহলে অয়েল ইন ওয়াটার মানে হচ্ছে এখানে তোমার ডিসপার্স ফেজটা হচ্ছে অয়েল আর ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে ওয়াটার। মানে অয়েল ইন ওয়াটার মানে এক্ষেত্রে তোমার যেটা ইম্পর্টেন্ট, যে তোমার ডিসপার্স ফেজ যেটা, সেটা হচ্ছে তোমার অয়েল, আর এক্ষেত্রে ডিসপারশন মিডিয়াম যেটা, ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে তোমার ওয়াটার। এইটা একটা, তার মানে
এই যে দেখো আমি যে ডেফিনেশনটা বলে যেটা একটা ফাইন ডিসপারশন অফ মাইনিউট ড্রপলেটস, এই ড্রপলেটস গুলো হবে হচ্ছে তেলের তৈরি, অয়েল, এবং সেটা যে ডিসপারশন মিডিয়ামের মধ্যে সে ঘুরে বেড়াবে সেইটা বেসিক্যালি হচ্ছে তোমার ওয়াটার। তাহলে এই যে ক্লাসিফিকেশন, এইটা এই যে পার্টিকুলার টাইপ অফ ইমালশনটা, সেটা হচ্ছে অয়েল ইন ওয়াটার বলা হয় এটাকে। আর একটা হচ্ছে ওয়াটার ইন অয়েল। ওয়াটার ইন অয়েল, এইটা এই ওয়াটার ইন অয়েলের ক্ষেত্রে যেটা হবে তোমার ডিসপার্স ফেজ যেটা, সেটা হচ্ছে ওয়াটার, আর ডিসপারশন মিডিয়াম যেটা, সেটা হচ্ছে তোমার অয়েল। ডিসপার্স ফেজটা হচ্ছে ওয়াটার, আর ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে তোমার অয়েল। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে অয়েল ইন ওয়াটার, একটা হচ্ছে ওয়াটার ইন অয়েল। ঠিক আছে, আচ্ছা এই অয়েল ইন ওয়াটার তার যদি এক্সাম্পল গুলো দেখো, এক্ষেত্রে যেটা এক্সাম্পল, এই মিল্ক হচ্ছে তোমার এই অয়েল ইন ওয়াটার সেই এক্সাম্পলের মধ্যে পড়ে। হ্যাঁ, এছাড়া যে ভ্যানিশিং ক্রিম যেটাকে বললাম, ভ্যানিশিং ক্রিম সেটা হচ্ছে অয়েল ইন ওয়াটারের মধ্যে পড়ে। ঠিক আছে, আর হোয়ার ওয়াটার ইন অয়েল যখন তুমি কনসিডার করছো, তার যে এক্সাম্পল বাটার হচ্ছে এই এক্সাম্পলের মধ্যে পড়ে। বাটার, কড লিভার অয়েল, এছাড়া আরো এখানে যে এক্সাম্পল গুলো দিয়েছিলাম তার মধ্যে কোল্ড ক্রিম, এরা হচ্ছে এই এক্সাম্পলের মধ্যে তোমার পড়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখো। তাহলে আমি ইমালশনের যখন ক্লাসিফিকেশন করছি, সেই ইমালশন হচ্ছে তোমার দু রকমের হচ্ছে, একটা হচ্ছে অয়েল ইন ওয়াটার, আর হচ্ছে ওয়াটার ইন অয়েল। অয়েল ইন ওয়াটারের ক্ষেত্রে ডিসপার্স ফেজটা হচ্ছে অয়েল এবং ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে ওয়াটার, আর ওয়াটার ইন অয়েলের ক্ষেত্রে ডিসপার্স ফেজটা হচ্ছে ওয়াটার আর ডিসপারশন মিডিয়ামটা হচ্ছে অয়েল। আর অয়েল ইন ওয়াটার তার এক্সাম্পল হচ্ছে মিল্ক, বিভিন্ন রকমের ভ্যানিশিং ক্রিম গুলো হয়। আর ওয়াটার ইন অয়েল তার এক্সাম্পল হচ্ছে বাটার, কড লিভার অয়েল, কোল্ড ক্রিম এক্সেট্রা, এইগুলো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে এই যে অয়েল ইন ওয়াটার এবং ওয়াটার ইন অয়েল, এই দুটোকে তুমি তার ডিফারেন্স গুলো কি কি, তাদেরকে ডিফারেন্সিয়েট করবে কি করে, সেটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি যদি একটা ছবি দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, ধরো এখানে জল আছে, এটা হচ্ছে ওয়াটার। এর মধ্যে তোমার বিভিন্ন রকমের এইগুলো হচ্ছে তোমার অয়েল। তো এই যে ইমালশনটা সেটা হচ্ছে অয়েল ইন ওয়াটার, ইমালশন। আর হয় যদি এরকম সিচুয়েশনটা হয়, একটা কন্টেনার, সেখানে তোমার এইগুলো সব ওয়াটার মলিকুল, মানে ওয়াটার মলিকুল না, মানে ওয়াটার ড্রপলেটস। আর সেটা হচ্ছে তোমার, ধরো এইটা হচ্ছে অয়েল, অয়েলের মধ্যে আছে, তাহলে এটা হচ্ছে ওয়াটার ইন অয়েল। এটা, তাহলে এবার তাদের ডিফারেন্সেস গুলো এবার দেখবো। তাহলে নেক্সট যে জিনিসটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ডিফারেন্সেস বিটুইন oil in water and water in oil emulsion.
এটা এবার একটু দেখতে হবে। তো বাঁদিকে লিখছি অয়েল ইন ওয়াটার, এইটা, আর ডান দিকে লিখছি ওয়াটার ইন অয়েল। আচ্ছা, এই পার্থক্যটা মোটামুটি তিনটে মেজর পার্থক্য আছে। আচ্ছা, প্রথম যে পার্থক্যটা, যে যদি তুমি অয়েল ইন ওয়াটার হয়, তাতে ধরো তুমি কিছুটা জল অ্যাড করছো, অর্থাৎ জল দিয়ে তাকে ডাইলিউট করছো, তাতে কিন্তু কোনো সেপারেট লেয়ার তৈরি হবে না। তাহলে যেটা অয়েল ইন ওয়াটার আছে, ধরো তুমি জাস্ট সিম্পলি এক্সাম্পল হিসেবে দেখো, যখন আমি দুধ নাও, তাহলে দুধে তুমি তো যত খুশি জল মেশাও, গয়লাটা তো একদম প্রচুর জল মেশায়, তাহলে দুধেতে যখন জল মেশানো হচ্ছে তখন কি কোনো সেপারেট লেয়ার তৈরি হচ্ছে? তৈরি হচ্ছে না। তাহলে অ্যাডিশন অফ ওয়াটার কজেস ডাইলিউশন ফর্মিং নো সেপারেট লেয়ার। তাহলে অ্যাডিশন অফ ওয়াটার, যদি জল অ্যাড করি, সেটা কজেস ডাইলিউশন, সাডেনলি দুধটাকে গাঢ় থেকে পাতলা করে দিল, এটা ফর্মিং নো সেপারেশন, ফর্মিং নো সেপারেট লেয়ার আর কি, নো সেপারেট লেয়ার, তো সেপারেট লেয়ার তৈরি হচ্ছে না। হোয়ারাজ ওয়াটার ইন অয়েল, যখন ওয়াটার ইন অয়েল যখন কনসিডার করবে, তখন যদি জল অ্যাড করো না, তখন কিন্তু তুমি একটা ডিস্টিংক্ট লেয়ার পেয়ে যাবে। ঠিক আছে, the addition of water does not dilute the emulsion, rather forms two distinct layer। এক্ষেত্রে হচ্ছে addition of water does not dilute the emulsion but forms separate layer। এটা হচ্ছে প্রথম ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে যে তুমি যখন অয়েল ইন ওয়াটার নেবে, সেগুলো দেবে লেস ভিসকাস হয় এবং তারা বেটার কন্ডাক্টার্স হয়। তাহলে যেটা লেস ভিসকাস, তারা বেটার কন্ডাক্টর হবে। তুমি দেখবে কন্ডাক্টিভিটি এবং ভিসকোসিটি তারা ইনভার্সলি প্রপোর্শনাল হয়, আর যার ভিসকোসিটি বেশি তার সেটা ব্যাড কন্ডাক্টর হয়। সেখানে যখন তুমি অয়েল ইন ওয়াটার কনসিডার করবে, তারা হচ্ছে লেস ভিসকাস এবং বেটার কন্ডাক্টর। এরা হচ্ছে লেস ভিসকাস, তার ভিসকোসিটিটা কম, সান্দ্রতা কম, অ্যান্ড বেটার কন্ডাক্টর। আর অন দ্য কন্ট্রারি, এখানে যখন করবে সেটা হচ্ছে মোর ভিসকাস হয়। তুমি একদিকে দুধ ভাবো, একদিকে বাটার ভাবো, বাটার সার্টেনলি হচ্ছে মোর ভিসকাস অ্যান্ড পুয়ারার কন্ডাক্টর, পুয়ারার কন্ডাক্টর এটা। আর থার্ড যেটা, সেটা হচ্ছে অন অ্যাডিং অ্যান অয়েল সলেবল ডাই, যদি ধরো জলে সলেবল এরকম করে একটা রং তুমি দাও, তখন হচ্ছে কালার্ড অয়েল ড্রপলেটস ক্যান বি ডিটেক্টেড আন্ডার এ মাইক্রোস্কোপ। মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে তুমি ধরো এটাকে ডাই টেস্ট বলা হয় অনেক সময় আর কি। তাহলে তুমি ধরো একটা কালারলেস ইমালশনস আছে, এবারে তুমি এখানে কিছুটা জলে সলেবল এরকম করে একটা রং তুমি ব্যবহার করলে, যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল রেড সুদান 3 তুমি ব্যবহার করলে যেটা হবে যে তোমার এন্টায়ার ইমালশন অ্যাপিয়ার্স রেড। তখন কি হয়, পুরো ইমালশনটাই তোমার লাল হয়ে যাবে। লাল রং যখন ব্যবহার করছো, পুরো ইমালশনটাই রেড হয়ে যাবে। তখন তুমি এটা বুঝতে পারবে এটা হচ্ছে তোমার ওয়াটার ইন অয়েল টাইপ অফ ইমালশন। আর যদি তোমার উল্টোটা হয়ে যায় আর কি, তোমার যদি ওয়াটার ইন অয়েল এ করে দাঁড়া 1 মিনিট, এক সেকেন্ড, আমি হচ্ছে এইটা তোমার কোন টাইপের দেবে। আচ্ছা, অয়েল সলেবল ডাই দিয়ে, আমি না ওয়াটার সলেবল ডাই না দিলে অয়েল সলেবল ডাই দিয়ে দেওয়া যায়। তাহলে দেখো, যখন তোমার অয়েল সলেবল ডাই তুমি ব্যবহার করছো,
তখন কি হবে, এই যে লাল রংগুলো যেগুলো অয়েল মানে ডাইটা কিন্তু অয়েলে সলেবল, তাহলে এই অয়েল যে পার্টগুলো আছে সেই পার্টগুলো হচ্ছে সেই রংটা পেয়ে গেল, বাকি যে যে ডিসপারশন মিডিয়াম যে পার্টটা আছে সেটা কিন্তু রংটা পাবে না। আর হয় এই পার্টিকুলার কেসে যেহেতু ডিসপারশন মিডিয়ামটাই অয়েল, সেখানে অয়েল সলেবল যদি কোনো একটা ডাই ব্যবহার করো তখন পুরো সলিউশনটাই হচ্ছে সেই কালারটা তোমার পেয়ে যাবে। তাহলে যেটা ইম্পর্টেন্ট যে অন অ্যাডিং অ্যান অয়েল সলেবল ডাই, on adding a oil soluble dye, colored oil droplets can be detected under a microscope. মানে কি হচ্ছে দেখো, তুমি যে কালারটা ব্যবহার করছো সেটা হচ্ছে অয়েল সলেবল, জল তেলেতে সলেবল। তাহলে তেলেতে যদি সলেবল হয় তাহলে যেখানে যেখানে তেল আছে অর্থাৎ এই অয়েল যে ড্রপলেটস গুলো সেইগুলো শুধুমাত্র কালার্ড হলো, যে ডিসপারশন মিডিয়ামটা যেটা বেসিক্যালি জল সেটা কোনো কালারেশন পেলো না। এবং মাইক্রোস্কোপের নিচে তুমি এই যে মাইক্রোস্কোপের নিচে যেহেতু ড্রপলেটস গুলো সাইজটা 10⁻⁵ থেকে 10⁻⁴ সেন্টিমিটার এই অর্ডারে, সেটা খালি চোখে দেখতে অনেক সময় অসুবিধা হয়, কিন্তু তুমি মাইক্রোস্কোপের নিচে কিন্তু এটাকে দেখতে পাবে। আর এই পার্টিকুলার কেসে অন অ্যাডিং অ্যান অয়েল সলেবল ডাই, অয়েল সলেবল ডাই কি হচ্ছে, the entire system appears colored when seen under microscope. When seen under মাইক্রোস্কোপ। মানে অয়েল সলেবল ডাই ব্যবহার করছো, এক্ষেত্রে যেহেতু ডিসপারশন মিডিয়াম পুরোটাই হচ্ছে অয়েল, সেখানে ডাইটা সলেবল হয়ে যাবে, সেখানে এন্টার সলিউশনটা কিন্তু তোমার কালার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি অয়েল ইন ওয়াটার ওয়াটার ইন অয়েল, এই যে দু রকমের ইমালশনস আছে, এই দু রকমের ইমালশনের মধ্যে তোমার তিনটে পার্থক্য খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে যে অয়েল ইন ওয়াটার, সেটা জল অ্যাড করলে কোনো সেপারেট লেয়ার তৈরি হবে না, এক্ষেত্রে কিন্তু জল অ্যাড করলে সেপারেট লেয়ার তৈরি হবে। অয়েল ইন ওয়াটার লেস ভিসকাস এবং বেটার কন্ডাক্টার, আর ওয়াটার ইন অয়েলটা মোর ভিসকাস, পুয়ার কন্ডাক্টার। আর অয়েল ইন ওয়াটারের ক্ষেত্রে যদি তুমি অয়েল সলেবল কোনো ডাই ব্যবহার করো, শুধুমাত্র এই ড্রপলেটস গুলো যেগুলো অয়েল সেগুলোই শুধুমাত্র কালারেশনটা হবে, যেটা মাইক্রোস্কোপের নিচে দেখতে পাওয়া যাবে। আর হয় যদি ওয়াটার ইন অয়েল, সেখানে যদি একটা অয়েল সলেবল ডাই ব্যবহার করো তখন টোটাল সিস্টেমটাই হচ্ছে তোমার কালার হয়ে যাবে। এইটা হচ্ছে তোমার অয়েল ইন ওয়াটার এবং ওয়াটার ইন অয়েল, তার মধ্যে ডিফারেন্স আছে। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে অয়েল ইন ওয়াটার এবং ওয়াটার ইন অয়েল, এই যে তুমি ইমালশনগুলো তৈরি করছো সেই ইমালশনগুলো কিন্তু মানে সহজে তৈরি হতে চায় না। হ্যাঁ, মানে তুমি জাস্ট দুটো ইমমিসিবল লিকুইড মিশিয়ে দিলে আর তোমার ইমালশন তৈরি হয়ে গেল, এটা কিন্তু নয়। তার জন্য তোমাকে একটা বাইরে থেকে কোনো একটা সাবস্টেন্স ব্যবহার করতে হয়, যে সাবস্টেন্সটাকে ব্যবহার করবে তাকে বলে ইমালসিফায়ার। তাহলে ইমালসিফায়ার জিনিসটা কি এবারে সেটা দেখে নিতে হবে। এমনি দুটো ইমমিসিবল লিকুইড, ধরো যে কোনো একটা মানে জল আর যে কোনো একটা তেল তুমি দিলে সঙ্গে সঙ্গে ইমালশন তৈরি হবে সেরকম নয়। সেই ইমালশনটা তৈরি করার জন্য একটা বাইরে থেকে কোনো একটা এজেন্ট তোমাকে ব্যবহার করতে হবে, যাকে বলে ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্ট। তাহলে নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে ইমালসিফায়ার অর ইমালসিফাইং এজেন্ট। ইমালসিফাইং এজেন্ট, তাহলে ইমালসিফায়ার বা
ইমালসিফাইং এজেন্ট, সেটা একটুখানি আমাদের কি সেটা দেখতে হবে। যেটা ডেফিনেশনটা একটুখানি লিখে দিই, সেটা হচ্ছে ইমালশনস আর ইনহেরেন্টলি আনস্টেবল। মশা কি রে, inherently unstable when left to stand, অর্থাৎ তুমি যখন তাকে চুপচাপ রেখে দিলে, they have a tendency to separate into their constituent liquid layer. লিকুইড, তাহলে জলে তুমি তেল দিলে, বেশ কিছুটা ঝাঁকালে, করে ইমালশনের মতো তৈরি হয়ে গেল। এবারে ওটাকে তুমি থিতোতে দাও, থিতোতে তুমি দেখবে যে তেল যদি হালকা হয় উপরে তেল ভেসে যাবে, নিচে হচ্ছে জল তোমার রয়ে যাবে, পুরো দুটো সেপারেট লেয়ার তোমার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে তার ইমালশনটা রইল না, তখন তোমাকে কি করতে হচ্ছে, যে যে আমি একটা বাইরে থেকে সাবস্টেন্স অ্যাড করলাম যখন আমি ইমালশন তৈরি করছি, তখন যেটা হচ্ছে কলয়েডের স্টেবিলিটিকে বাড়িয়ে দিচ্ছে, এবং তাদেরকে যদি চুপচাপ রেখে দাও তখন এই সেপারেট করতে সেটা বাধা দিচ্ছে। তাহলে দেয়ার আর সাম substances that can be added during the preparation of emulsion to enhance the stability of the emulsion and hence prevents to separate into their constituent liquid layer. These substances যেটাকে আমি অ্যাড করলাম are called emulsifier or emulsifying agent, emulsifier or emulsifying agent। এটা তো বোঝা গেল ইমালসিফাইং এজেন্ট বা ইমালসিফায়ার বলতে আমি কি বুঝছি। এমনি দেখো, মানে অন্যান্য কলয়েডও তুমি দেখেছো তারা খুব বেশি স্টেবল নয়। নর্মাল কলয়েডের ক্ষেত্রে তোমাকে কি হয়, একটা পেপটাইটেশন বলে একটা কথা বলেছিলাম, সেখানে থেকে আমাকে বাইরে থেকে একটা ইলেকট্রোলাইট একটা সুইটেবল অ্যামাউন্টের অ্যাড করতে হচ্ছিল, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ইমালশনের ক্ষেত্রেও ধরো জল এবং তেল তুমি যখন বেশ ঝাঁকিয়ে মেশাচ্ছ, তুমি দেখতে পাবে একটা ইমালশনের মতো তৈরি হবে। তুমি বাড়িতেও এটা করতে পারো, কিছুটা পরিমাণ জল নাও, তাতে কিছুটা তেল দাও, করে বেশ কিছু ঝাঁকাও, দেখবে পরিষ্কার জলের মধ্যে যদি তেলের পরিমাণ কম থাকে, মানে জলের মধ্যে তোমার ওরকম ওই কিছু তৈরি হবে, ওরকম জাস্ট ওই ড্রপলেট দেখবে, তেলের ড্রপলেট তোমার ঘুরে বেড়াচ্ছে। বা যদি একটু বেশি তেল নিয়ে তাতে জল দাও, বেশ করে যদি ঝাঁকাও, তাহলে দেখবে তেলের মধ্যে জলের যে ড্রপলেটগুলো সেগুলো তোমার জাস্ট ঘুরে বেড়াবে। এবার তুমি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করো, তখন দেখবে জলের থেকে তেল যেহেতু হালকা, তেলটা উপরে ভেসে যাবে, জলটা তোমার নিচে চলে আসবে, পরিষ্কার দুটো লেয়ার তৈরি হবে। এবার এইটাকে আমাকে আটকাতে হবে, এটাকে আটকাবে যা দিয়ে, সেটাই হচ্ছে ইমালসিফাইং এজেন্ট বা ইমালশন। যেমন ধরো এই তার এক্সাম্পল কারা কারা,
মানে ইমালসিফাইং এজেন্ট বা ইমালসিফায়ার এক্সাম্পলস হচ্ছে বিভিন্ন রকমের সোপস বা কিছু কিছু ডিটারজেন্ট। মানে সোপস হচ্ছে কি, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্টকে সোপস বলা হয়, আর সালফোনিক অ্যাসিডের সালফোনিক অ্যাসিডের যে সোডিয়াম বা পটাশিয়াম সল্ট তাকে বলা হচ্ছে ডিটারজেন্টস। হ্যাঁ, এরা হচ্ছে তোমার একটা ইমালসিফাইং এজেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে দেখো এই সোপস আর ডিটারজেন্ট, এছাড়া আছে হচ্ছে সালফোনিক অ্যাসিড উইথ লং হাইড্রোকার্বন চেন, এছাড়া সাম লায়োফিলিক সল্টস লাইক তোমার জিলেটিন, অ্যালবুমিন এক্সেট্রা। এরা হচ্ছে ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা একটুখানি বোঝার চেষ্টা করো যে এরা কেন তোমার ইমালসিফায়ার হিসেবে কাজ করছে। তুমি খেয়াল করে দেখো, এই যে সোপ বা ডিটারজেন্ট বা সালফোনিক অ্যাসিড এইসবগুলো নিচ্ছি না, এদের দেখতে হচ্ছে এরকম, এদের না একটা পোলার হেড থাকে। হ্যাঁ, তো আমি ধরো একটা মানে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম সল্ট যখন কনসিডার করছো, তখন যেটা হয় যে তোমার একটা হাইড্রোকার্বন পার্ট থাকে, এটা একটা হাইড্রোকার্বন টেল আছে একটা, যে যে পার্টটা হচ্ছে হাইড্রোফোবিক, আর একটা তোমার নেগেটিভ বা ক্যাটায়নিক পিসিস আছে, সেটাকে হচ্ছে হাইড্রোফিলিক পার্ট আছে একটা, হাইড্রোফিলিক পার্ট আছে। মানে যে কোনো তুমি জাস্ট সিম্পলি দেখো, একটা কার্বক্সিলিক অ্যাসিড তার সোডিয়াম বা পটাশিয়াম সল্ট যখন তুমি নিচ্ছ, তার কার্বক্সিলিক অ্যাসিডের C+O- যেটা, সেটা হচ্ছে হাইড্রোফিলিক, আর যে হাইড্রোকার্বন পার্টটা আছে সেটা হাইড্রোফোবিক। তাহলে হাইড্রোফিলিক পার্টটা জলকে পছন্দ করে, আর হাইড্রোফোবিক পার্টটা সে বেসিক্যালি জলকে পছন্দ করে আর তেলকে পছন্দ করে। তাহলে এবারে দেখো, তুমি জল এবং মানে ওয়াটার ইন অয়েল অথবা অয়েল ইন ওয়াটার, এই যে দুটো ইমালশন তুমি কনসিডার করছো, সেইখানে দেখো এই টাইপের যদি কোনো একটা স্পিসিস অ্যাড করে দেওয়া হয়, তাহলে কি হবে, এই হাইড্রোফিলিক পার্টটা জলের কাছে থাকতে চাইবে, আর হাইড্রোফোবিক পার্টটা তেলের কাছে থাকতে চাইবে। তাহলে দেখো, তাহলে একই মলিকুলের একটা পোর্শন জলের মধ্যে থাকতে চায়, একটা পোর্শনকে তেলের মধ্যে থাকতে চায়, তাহলে সে কি করবে, তাহলে দেখো এই যে ওয়াটার মলিকুলগুলো তারা যে একসাথে আলাদা হয়ে যাবে, নিজে একে অপরের সাথে জুড়ে যেতে চাইবে, বা তোমার তেল মলিকুলগুলো তারা একে অপরের সঙ্গে যে জুড়ে যেতে চাইবে সেটা পারছে না। তার কারণটা কি হচ্ছে না, এই এই যে তোমার আমি যেটাকে ব্যবহার করি যেখানে সোপ বা ডিটারজেন্ট বা সালফোনিক অ্যাসিড উইথ লং হাইড্রোকার্বন চেন, তার একটা পার্ট পোলার যে বেসিক্যালি জলের সঙ্গে অ্যাটাচ থাকছে, আর একটা পার্ট হচ্ছে হাইড্রোফোবিক, সে বেসিক্যালি তেলের সঙ্গে অ্যাটাচ থাকছে। তাহলে অ্যাটাচ মানে মানে একটা মলিকুল দুটো মলিকুলকে বেসিক্যালি যখন ধরে রেখে দিচ্ছে, তখন তেলগুলো আলাদা হয়ে যাওয়া আর জলগুলো আলাদা হয়ে যাওয়া এটা তোমার সম্ভব হচ্ছে না। মানে ব্যাপারটা কিরকম, যারা দুজন বন্ধু আছে তারা সেপারেট হয়ে যেতে চাইছে, কিন্তু তাদের একটা কমন বন্ধু আছে, কমন বন্ধু যে ডান হাতে করে একজনকে ধরে রেখেছে, বাঁ হাতে করে আরেকজনকে ধরে রেখেছে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমি কি বললাম, তাহলে একটা ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্ট কি করে কাজ করে না, আমি যে ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্টগুলোকে ব্যবহার করেছি, তাদের মধ্যে দুটো পার্ট আছে, একটা হাইড্রোফিলিক পার্ট আছে, হ্যাঁ, যেটা জলকে পছন্দ করে, আর একটা হাইড্রোফোবিক পার্ট আছে, যে বেসিক্যালি হচ্ছে তেলকে পছন্দ করে। তাহলে একই মলিকুল একদিকে জলকে ধরে রাখলো, একদিকে তেলকে ধরে রাখলো, সেখানে তেলগুলো আলাদা হয়ে যাওয়া আর জলটা আলাদা হয়ে যাওয়া, যে ডিফারেন্ট ফেজ তৈরি করে ফেলবে বা ফেজ সেপারেশন হয়ে যাবে, সেটা আর এই পার্টিকুলার ক্ষেত্রে হতে পারছে না। তো এইরকম করে তোমার বেসিক্যালি ওই ইমালসিফাইং এজেন্টটা বা ইমালশনটা কাজ করে। ঠিক আছে, হলো, বোঝা গেল ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্ট কি এবং সেটা কেমন করে কাজ করে এবং তার এক্সাম্পল গুলো বুঝতে পারা গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নেক্সট একটা ডেফিনেশন বলি, ইমালসিফিকেশন কাকে বলে। এই ইমালশন তৈরি হওয়ার যে মেথডটা তাকে বলে ইমালসিফিকেশন। Emulsification. So the method of preparation of an emulsion
the method of preparation of an emulsion of two immiscible liquids in the presence of an emulsifier in the presence of an emulsifier is known as emulsification. known as emulsification, এটাকে emulsification বলে। আর একটা হচ্ছে de-emulsification। Demulsification। Demulsification. Demulsification থেকে the process of separating the two component liquids of an emulsion into separate layers. মানে emulsion এর just opposite-টা। The process of separating the two component liquid the two component liquids of an emulsion into separate layers এইটা একে বলা হবে is called de-emulsification। de-emulsification, ঠিক আছে। আচ্ছা, de-emulsification বিভিন্ন রকম ভাবে করা যেতে পারে। যেমন ধরো ফ্রিজিং করে করা যেতে পারে, বয়েলিং করে করা যেতে পারে, ফিল্ট্রেশন করে করা যেতে পারে, সেন্ট্রিফিউগেশন করে করা যেতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেশন করে করা যেতে পারে। তাহলে বিভিন্ন রকম করে তুমি কিন্তু এই ইমালশনটাকে বা ডি-ইমালসিফিকেশনটাকে তুমি করতে পারো, ঠিক আছে। তাহলে এই যে তুমি ইমালশন ব্যবহার করলে, সেই ইমালশন তার অনেক অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো একটুখানি দেখে নিই। অ্যাপ্লিকেশনস অফ ইমালশন, দেখো প্রথম তো এই যে এইগুলো হচ্ছে তোমার খুব ইউজফুল প্রোডাক্ট, যেগুলো কিছু কিছু পাচ্ছ আর কি, সেগুলো সব হচ্ছে ইমালশন। মানে ধরো মিল্ক একটা ইমালশন, বাটার একটা ইমালশন, বিভিন্ন রকমের কোল্ড ক্রিমস গুলো ইমালশন, ভ্যানিশিং ক্রিমস হচ্ছে ইমালশন, কড লিভার অয়েল, এগুলো আর অল emulsions and they are useful for various purposes। মানে মিল্ক এবং বাটার তো খাওয়ার জন্য কাজে লাগছে, কড লিভার অয়েল তো খাচ্ছে এবং সেটা খুব উপকারী। এটা কোল্ড ক্রিম এবং ভ্যানিশিং ক্রিম, তুমি তো শীতকালে দেখেছো কোল্ড ক্রিম ব্যবহার করছো, আর এমনিতে বিভিন্ন সময় তুমি সারা বছরে তুমি ভ্যানিশিং ক্রিম তো ব্যবহার করছোই আর কি। হ্যাঁ, সেগুলো দেখো তোমার সব ইমালশনস এবং সেগুলো তোমার প্রচন্ড কাজে লাগে আর কি।
ঠিক আছে। সেকেন্ড হচ্ছে emulsions can be used for washings। আচ্ছা, দেখতে পাওয়া যায় যে ইমালশনের প্রেজেন্স হচ্ছে যখন কোনো একটা কিছু একটা সারফেসে আটকে থাকে, হ্যাঁ, সেই তাদের সারফেস টেন্সারটাকে কমিয়ে দেয়, কমিয়ে দিয়ে যে কোনো একটা জিনিস ওয়াশিং এর কাজে করছে ইমালশনসটাকে ব্যবহার করা যায়। হুম। এছাড়া কিছু মানে তোমার আছে, তোমার ধরো কিছু লিকুইড ড্রাগস আছে যেমন কলডিভার অয়েল, ভিটামিন বি কমপ্লেক্স এক্সেট্রা। তারা হচ্ছে তোমার এই ওয়াটার ইন অয়েল এই টাইপের একটা ইমালশনস তৈরি করতে পারে আর কি। হ্যাঁ, ইমালশনস তৈরি করতে পারে বলে এরা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে, হ্যাঁ, খুব সহজে হচ্ছে অ্যাবজর্ব হতে পারে। তাহলে ভ্যারিয়াস ড্রাগস such as cod liver oil, vitamin B complex, etc. are in emulsion form and hence can be easily absorbed by intestine। এছাড়া পরে তোমরা পড়বে যে বিভিন্ন রকমের মেটাল বা নন মেটাল এক্সট্রাকশনের ক্ষেত্রে, হ্যাঁ, যেমন ধরো ফ্লোটেশন প্রসেসে যখন সালফাইড ওরসকে তখন কনসেন্ট্রেট করা হয় তখন পাইন অয়েলটাকে ব্যবহার করা হয়, যেটা অ্যাকচুয়ালি একটা ইমালশন তৈরি করে। সেটা হচ্ছে যে ইন দ্য ফ্লোটেশন প্রসেস sulfide ores are being concentrated by forming an emulsion with pine oil। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তোমার মোটামুটি ভাবে একটা ইমালশনের জাস্ট ইউজ আর কি, অ্যাপ্লিকেবিলিটি। দেখো, তাহলে আমি এই 3-4টে পাতা একটু অ্যাডিশনালি বলে দিলাম। তাহলে ইমালশন জিনিসটা কি, ইমালশনের এক্সাম্পল, ইমালশনের ক্লাসিফিকেশন, ওয়াটার ইন অয়েল এবং অয়েল ইন ওয়াটার অ্যান্ড ওয়াটার ইন অয়েল, এই 2 টাইপের ইমালশনস হয়, তাদের পার্থক্যগুলো, ইমালসিফায়ার বা ইমালসিফাইং এজেন্ট বলতে আমি কি বুঝছি, সে কেমন করে কাজ করছে সেটাকে দেখা, ইমালসিফিকেশন কি, ডিমালসিফিকেশন কি, এবং ইমালসিফিকেশনের বা ইমালশনের কিছু কিছু অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি দেখো সিলেবাসে যেটা ছিল। তাহলে আমি যেটা এর ক্ষেত্রে তোমাদের বোর্ড এক্সামে যদি আমি দেখি, বোর্ড এক্সামের সিলেবাস আমি দেখো একটু আগে তোমার রিড আউট করে গেলাম। তাহলে যা যা মানে সারফেস কেমিস্ট্রি, তোমাদের সারফেস কেমিস্ট্রির নামটা দিচ্ছে না, বলছে লিকুইড স্টেট। তাহলে লিকুইড স্টেটের যে পার্টগুলো ছিল তাহলে সেই পার্টগুলো আমরা বলে ফেলতে পারলাম। আর তুমি দেখবে এখানে যা যা আছে সবটা কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে। আমি তো কলাইডের ক্ষেত্রে বললাম, মানে আগে তো এমনি অলরেডি দেখিয়ে দিয়েছিলাম যে কলিগেটিভ প্রপার্টিজ হ্যানাতানা ইত্যাদি নিয়ে যা কিছু আলোচনা সেটা অলরেডি হয়ে গিয়েছিল। এবারে অ্যাডিশনালি যে জিনিসগুলো ছিল আমি বললাম যে কলাইডাল সলিউশন, দ্য ডিফারেন্স বিটুইন টু সলিউশন, কলাইড অ্যান্ড সাসপেনশন, লায়োফিলিক লায়োফোবিক কলাইডস, মাল্টিমলিকুলার কলাইডস, প্রপার্টিজ অফ কলাইডস, টিন্ডাল এফেক্ট, ব্রাউনিয়ান মোশন, ইলেকট্রোফোরেসিস, কোয়াগুলেশন, ইমালশনস অ্যান্ড টাইপস অফ ইমালশন। ঠিক আছে,
এটা তোমাদের আলোচনা হয়ে গেল। আর নিটের সিলেবাস যদি দেখো, নিট বা জয়েন্টের সিলেবাস যদি তুমি দেখো, সেখানে তোমার ওই সকল কলাইড পার্টটা আলাদা করে নেই, কিন্তু সলিউশন যে পার্টটা আছে, সলিউশনের পার্টটা আমরা আগের দিন লাইন ধরে ধরে পড়ে পড়ে দেখিয়ে দিয়েছি, পুরো জিনিসটা এসে তোমার কভার হয়ে গেছে। তাহলে এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমাদের মানে যেটা পড়ানোর জায়গাটা, সেই জায়গাটা শেষ হয়ে গেল। এবারে বেশ কিছু কিছু বেশ সুন্দর সুন্দর প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলোকে একটুখানি আলোচনা করতে হবে, ঠিক আছে? মানে এক্ষেত্রে এমসিকিউ টেমসিকিউ এগুলো তো ভালো করে করতেই হয়। আর এমনি তাছাড়াও বেশ কিছু কিছু ডেসক্রিপটিভ কোশ্চেন টোশ্চেন থাকে, সেইগুলোকে একটুখানি আমাদের আলোচনা করে নিতে হবে। আচ্ছা, আমি দু একটা টার্ম একটুখানি বলি, সেগুলো অ্যাকচুয়ালি কাজে লাগবে। সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টার্ম যেটা কলাইডের রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইসো ইলেকট্রিক পয়েন্ট। আইসোইলেকট্রিক পয়েন্ট, এই আইসোইলেকট্রিক পয়েন্টটা কোন একটা অ্যামাইন অ্যাসিডের ক্ষেত্রে যেমন হবে সত্যি, তেমন কলয়েডের ক্ষেত্রে হচ্ছে তোমার সত্যি। আমি একটা অ্যামাইন অ্যাসিডের কনটেক্সটে আইসোইলেকট্রিক পয়েন্টটা কি প্রথমে বলে নিই, তারপর সেটা কলয়েডের কনটেক্সটে কেমন হচ্ছে সেটা একটুখানি আমি দেখে নিতে চাইবো। আর ধরো একটা অ্যামাইনো অ্যাসিড কনসিডার করছো, একটা অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড কেমন দেখতে হয় না, একটা একটা গ্রুপ থাকে, তার সঙ্গে একটা NH2 গ্রুপ থাকে আর একটা COOH গ্রুপ থাকে। তাহলে NH2 এবং COOH দুটো একসাথে থাকে, সেটা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে এই অ্যামাইনো অ্যাসিড সে কিন্তু এই ফর্মে থাকে না, সে ইউজুয়ালি যেটা করে দুইটার আয়নিক ফর্মে চলে যায়। কেন? তার কারণটা হচ্ছে যে একই কম্পাউন্ডের মধ্যে একটা বেস পার্ট আছে, আর একটা হচ্ছে তোমার অ্যাসিড পার্ট থাকলে এই NH2টা এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে NH3 প্লাস তৈরি করবে আর COO মাইনাস তৈরি করবে। এইটাকে বলা হয় জুইটার আয়ন, ঠিক আছে? এটা হচ্ছে জুইটার আয়ন। আর এবারে দেখো, এই যে জুইটার আয়নটা আছে, তুমি যদি এখানে H প্লাস অ্যাড করো, কি হবে? H প্লাস অ্যাড করা মানে হচ্ছে তুমি বেসিক্যালি পিএইচ থেকে কমাচ্ছ। H প্লাস অ্যাড করা মানে হচ্ছে পিএইচ থেকে কমাচ্ছ, তাই তো? অ্যাসিড অ্যাড করা মানে পিএইচটা কমবে, কমলে কি হবে? এই COO মাইনাসটা সে বেসিক্যালি ওই H প্লাস থেকে খেয়ে নিল, কেনে এইটা যেমন NH3 প্লাস আছে তেমন রইল, আর এইটা হচ্ছে তোমার COO H হয়ে গেল। দেখো এই যে দুইটা আয়নিক ফর্মটা, সেটা কিন্তু নিউট্রাল ইলেকট্রিক্যালি, এটা কিন্তু নিউট্রাল, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ আছে, এটাকে নিউট্রাল। কিন্তু এইটা যেটা তৈরি হলো সেটা কিন্তু ক্যাটায়নিক, ক্যাটায়নিক। ঠিক একই রকম ভাবে এইখান থেকে যদি তুমি H প্লাস থেকে সরিয়ে দাও, তাহলে এদিক থেকে এইটা হতে পারে। আবার ঠিক একই রকম করে যদি তুমি এখানে H প্লাস থেকে সরিয়ে না, অর্থাৎ OH মাইনাস অ্যাড করো, তাহলে কি হবে? OH মাইনাস যদি অ্যাড করা হয়, তাহলে NH3 প্লাসের এই প্রোটনটা OH মাইনাস খেয়ে নিল, করে NH2 তৈরি করলো, আর এইখানে যেমন COO মাইনাস আছে সেটা তৈরি করে ফেললো। আর এদিক থেকে এদিকে যেতে গেলে তোমাকে H প্লাসটাকে অ্যাড করতে হবে। তাহলে এইখান থেকে এদিকে যেতে গেলে H প্লাস অ্যাড করতে হবে, এদিক থেকে এদিকে H প্লাস সরিয়ে নিতে হবে। আবার এইখান থেকে এটা করতে গেলে H প্লাস অ্যাড করতে হবে, এখান থেকে এটা করতে গেলে হচ্ছে H প্লাস তোমার সরিয়ে নিতে হবে। তাহলে এই যে ফর্মটা, এটা হচ্ছে তোমার অ্যানায়নিক ফর্ম। তাহলে এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়নিক ফর্ম। আচ্ছা, এবারে দেখো, তাহলে এই ক্যাটায়নিক ফর্মটা কখন থাকবে? ক্যাটায়নিক ফর্মটাকে H প্লাস অ্যাড করছি মানে একটা লো পিএইচে, লো পিএইচ এটা থাকবে। এটা কখন থাকবে? এটা হচ্ছে তোমার হাই পিএইচে থাকবে। কারণ তুমি H প্লাস থেকে সরিয়ে নিয়েছো মানে কি, OH মাইনাস অ্যাড করেছো, এটা হায়ার পিএইচে হবে। আর এবারে দেখো যে যখন তোমার এই লো পিএইচে আছে, তখন এই যে ফর্মটা সেটা তো ক্যাটায়নিক, ক্যাটায়নিক হওয়ার জন্য এ কি হবে? ইট হ্যাজ এ প্রেফারেন্সিয়াল মুভমেন্ট টুয়ার্ডস ক্যাটায়ন, মানে টুয়ার্ডস ক্যাথোড। এই ঘটনাটাকে বলা হবে ক্যাটাফোরেসিস। আর এইখানে দেখো, যখন হাই পিএইচে তুমি দেখছো এটা নেগেটিভলি চার্জ, মানে সে পজিটিভ ইলেকট্রন দেখা যাবে। ইট হ্যাজ এ প্রেফারেন্সিয়াল মুভমেন্ট টুয়ার্ডস অ্যানায়ন, সে অ্যানোডের দিকে গেল, পজিটিভ ইলেকট্রন থেকে অ্যানোডের দিকে চলে গেল। এটাকে বলা হচ্ছে অ্যানাফোরেসিস।
আচ্ছা, এবারে একটা অপটিমাম পিএইচ আছে, এবার দেয়ার ইজ এ পার্টিকুলার পিএইচ when only deuterionic form exists. There is a particular pH when only deuterionic form exists. আচ্ছা, at this pH, আচ্ছা সরি, deuterionic form হচ্ছে exist, ঠিক আছে। আচ্ছা, এবার জুইটিক আয়নিক ফর্মটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, তাহলে কি হবে, কোন একটা ইলেকট্রনের দিকে তার কোনো প্রেফারেন্সিয়াল মুভমেন্ট থাকবে না। তাহলে জুইটার আয়নিক ফর্ম being neutral, it cannot have a preferential movement towards any of the electrodes, তাহলে দেখো, তখন পিএইচ লো হচ্ছে ক্যাটায়নিক ফর্ম বলে ক্যাটাফোরেসিস হচ্ছে, যখন হাই পিএইচ তখন অ্যানায়নিক ফর্ম বলে অ্যানাফোরেসিস হচ্ছে। আর একটা পার্টিকুলার পিএইচ আছে যখন জুইটার আয়নিক ফর্মটাই মূলত এক্সিস্ট করছে বলে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের দিকে তার কোনো প্রেফারেন্সিয়াল মুভমেন্ট নেই, তাহলে এই পিএইচটাকে বলা হবে আইসোইলেকট্রিক পয়েন্ট। দিস পিএইচ ইজ কল্ড দ্য আইসোইলেকট্রিক পয়েন্ট। দিস পিএইচ ইজ কল্ড দ্য আইসোইলেকট্রিক পয়েন্ট, ঠিক আছে। এবারে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের ক্ষেত্রে বিভিন্ন আইসোইলেকট্রিক পয়েন্ট আছে, যেমন তবে জিলেটিনের ক্ষেত্রে আইসোইলেকট্রিক পয়েন্ট হচ্ছে 4.7। হ্যাঁ, এছাড়া মানে এছাড়া অ্যামাইনো অ্যাসিড শুধু না, এছাড়া আর একটা জিনিস বলে নিই, ঠিক একই রকমের সিচুয়েশন হচ্ছে তোমার কোন একটা কলয়েডের ক্ষেত্রেও তোমার পিএইচটা বেশি বা কম তার উপরে নির্ভর করে তোমার এই ক্যাটাফোরেসিস বা অ্যানাফোরেসিস হতে পারে, এবং পার্টিকুলার পিএইচে হচ্ছে deuterionic ফর্মটা মূলত এক্সিস্ট করবে, সেটা নিউট্রাল হয়ে যাওয়ার জন্য কোনো একটা ইলেকট্রনের দিকে তার কোনো প্রেফারেন্সিয়াল মুভমেন্ট থাকবে না, ঠিক আছে। তো সেইটা হচ্ছে তোমার, সেইটা হয়ে যাচ্ছে আইসোইলেকট্রিক পয়েন্ট, ঠিক আছে। তাহলে বোঝা গেল আইসোইলেকট্রিক পয়েন্ট জিনিসটা কি, ঠিক আছে। তাহলে আইসোইলেকট্রিক পয়েন্ট যেটা, এইটা একটুখানি তোমাকে অ্যাডিশনালি ভালো করে তোমাকে দেখতে হবে। চল, এই চ্যাপ্টারটা কিন্তু অ্যাজ এ হোল অনেকটাই বড়, এই চ্যাপ্টারটা একটু ভালো করে তোমরা রেডি করে নেবে, মানে আমি কোশ্চেন তো প্রচুর আলোচনা করা যেতে পারে, হ্যাঁ। কারণ আমি কোশ্চেন একটা বলছি, এই যে নদী বা সমুদ্রের পাশে তোমার বদ্বীপ তৈরি, মানে পার্টিকুলারলি নদী যখন সমুদ্রে মেশে তখন ডেল্টা বা বদ্বীপ তৈরি হয়, মানে হোয়াই ডেল্টা ইজ ফর্ম ইন river where it meets the sea, মানে যখন নদী তোমার সমুদ্রে মিশছে সেই জায়গাতে বদ্বীপ তৈরি হচ্ছে। এটা কেন তৈরি হচ্ছে, দেখো এটা তৈরি হচ্ছে তার কারণটা হচ্ছে যে এই যে নদীর জল যখন বিভিন্ন এলাকা প্লাবিত করে বা বিভিন্ন এলাকা থেকে যাচ্ছে, তখন তার মধ্যে অনেক কাদা মেশানো থাকে, যে কাদাগুলো হচ্ছে কলয়েডাল ডাইমেনশন।
আচ্ছা, এবারে প্রথম কথা হচ্ছে যে নদীর স্রোত যখন খুব বেশি থাকছে, সেই পলি কাদাগুলোকে নদী বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু সমুদ্রের কাছে এসে কি হচ্ছে, তাদের এই হাইটের ডিফারেন্সটা কমে যাওয়ার জন্যে নদীর গতিবেগগুলো বেশ কমে যায়। এবার নদীর গতিবেগ যখন কমে যাচ্ছে, তখন প্রথম কথা হচ্ছে এই যে কাদা বা বালি ইত্যাদি, কাদা বা মাটি ইত্যাদিগুলো থিতিয়ে পড়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে কাদা বা ইত্যাদিগুলো তারা কলয়েডাল পার্টিকেলস হওয়ার জন্য তাদের একটা পার্টিকুলার চার্জ আছে, আইটা সে ক্যাটায়ন অথবা অ্যানায়ন। এবারে যখন সে সমুদ্রের জলে মেশার চেষ্টা করে, সমুদ্রের জলে প্রচন্ড মানে আছে, সল্ট আছে, প্রচুর সল্ট ডিজলভ অবস্থায় আছে, সোডিয়াম ক্লোরাইড থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের সল্ট। তো সেই সল্ট থেকে তুমি একাধারে যেমন ক্যাটায়ন পাবে, আবার একাধারে তুমি অ্যানায়ন পাবে। এবারে এই যে কাদা, তার যে কলয়েড, তাদের চার্জের উপরে নির্ভর করে সে আইদার ক্যাটায়ন অথবা অ্যানায়নকে অ্যাবজর্ব করে, সে কোয়াগুলেট করে যায়, কোয়াগুলেট করে সে কি করছে না থিতিয়ে পড়ছে বলে তোমার সেখানে তোমার ডেল্টা তৈরি হচ্ছে বা বদ্বীপ তৈরি হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল যে কেন তোমার একটা নদী যেখানে সমুদ্রের ধারে মেশে সেখানে কেন তোমার বদ্বীপ বা ডেল্টা তৈরি হয়। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে। ধরো হাউ অ্যাডিশন অফ অ্যালামটা হচ্ছে পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24H2O, K2SO4, Al2SO4 হোল 3, 24H2, একে হচ্ছে অ্যালাম বলা হচ্ছে। ঠিক আছে, হোয়াই মানে হাউ অ্যাডিশন অফ অ্যালাম ক্যান পিউরিফাই ওয়াটার। পিউরিফাই ওয়াটার। তাহলে এখানেও দেখো, এখানে এই যখন তুমি এমনি নর্মাল জলটাকে নিচ্ছ, সেই জলের মধ্যে কাদা, সয়েল বিভিন্ন রকম থাকানোর জন্য মেশানো আছে, এবং সেইটা হচ্ছে কলয়েডাল সিস্টেম বেসিক্যালি। এবার তুমি যখন এই মানে অ্যালামটাকে ব্যবহার করছো, সেখান থেকে K+, L3+, এদেরকে সব পাওয়া যাচ্ছে। এবার এরা কি করছে, এই K+, L3+, এরা তোমার নেগেটিভলি চার্জ কলয়েডাল যারা আছে তাদেরকে সে কোয়াগুলেট করে ফেলছে। আমরা দেখেছিলাম যে কলয়েডগুলো কোন একটা পার্টিকুলার চার্জের হবে। কলয়েড যদি নেগেটিভ চার্জের হয় এবং জলের মধ্যে যে সমস্ত ইম্পিউরিটি থাকে তার মধ্যে প্রচুর নেগেটিভলি চার্জ কলয়েড থাকে, সেখানে যখন কোনো অ্যালাম তুমি ব্যবহার করছো, অ্যালাম থেকে যে K+ বা L3+টা পাচ্ছ, এবং K+ এর তুলনায় আহারিস ফুলজুডুল তুমি জানো, L3+ যেটা, তার অ্যাকচুয়ালি কোয়াগুলেট করানো বা ফকুলেট করানোটা অনেকটা সহজ। তার মানে তবুও K+ও কিছুটা ফকুলেট করে। তাহলে K+ এবং L3+ সে বেসিক্যালি নেগেটিভলি চার্জ যে সমস্ত কলয়েডগুলো তোমার বেসিক্যালি জলের মধ্যে মিশেছিল, সেগুলোকে ঠিকিয়ে খেতে সাহায্য করলো, এবং এই রকম করে জলটা হচ্ছে তোমার পিউরিফাই হতে পারলো। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে অ্যালাম ব্যবহার করে জলটাকে তুমি পিউরিফাই করতে পারছো কেন। ঠিক আছে। আচ্ছা, এবারে যখন শেভ করা হয়, দাড়ি টাড়ি কাটা হয়, তখন তুমি দেখবে দাড়ি কাটার পরে না, এখন লোকে অনেকে ব্যবহার করে না, একটা ফটকিরি ঘষে দেয়। এটা তো ফটকিরি, অ্যালাম মানে বেসিক্যালি ফটকিরি ঘষে দেওয়া হয়। তাহলে কোশ্চেনটা হচ্ছে, হোয়াই অ্যালাম ইজ used locally after shaving। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে, ধরো তুমি যখন দাড়ি কাটছো না, আর ধারালো ব্লেড করে দাড়ি কাটছো, তো সেখানে কিছু কেটে কুটে যেতে পারে, কেটে কুটে গেলে সেখান থেকে রক্ত বেরোতে পারে। আচ্ছা, এবারে রক্ত যেটা ব্লাড, সে ব্লাডটা কিন্তু অ্যাকচুয়ালি যে কলয়েড, ব্লাডের মধ্যে অ্যালবুমিন আছে, যেটা নেগেটিভলি চার্জ কলয়েড। মানে বেসিক্যালি ব্লাড
is a colloidal solution of albumin যেটা হচ্ছে নেগেটিভলি চার্জ পার্টিকেলস। এটা তাহলে এই অ্যালবুমিনটা হচ্ছে নেগেটিভলি চার্জ। এবারে যখন তুমি ফটকিরি ব্যবহার করছো, যে অ্যালামটাকে ব্যবহার করছে, অ্যালাম কন্টেন্টস কি কে প্লাস কন্টেন্ট করছে, এল সি প্লাস কন্টেন্ট করছে। তাহলে এরা কি করবে, এই যে অ্যালামের মধ্যে যে এল সি প্লাস এবং কে প্লাস আছে, এরা কি করছে, এরা বেসিক্যালি ক্যান কোয়াগুলেট নেগেটিভলি চার্জ কলয়েডস। এটা তাহলে যখনই তোমার এই নেগেটিভলি চার্জ কলয়েড, নেগেটিভলি চার্জ যে কলয়েডস অ্যালবুমিনগুলো, সেগুলোকে যখন সে কোয়াগুলেট করছে, সে কি হচ্ছে, যে জায়গাটা আমাদের কেটে গেছে সেই জায়গায় সে বেসিক্যালি থিতিয়ে পড়লো, কোয়াগুলেট করে বা থিতিয়ে পড়লো, সেখানে তোমার যে ব্লিডিং বা ইত্যাদিগুলোকে তোমার বন্ধ হয়ে যাচ্ছে। মানে এটা হচ্ছে ইট হেল্পস ইন ক্লডিং ব্লাড, ইন ক্লডিং ব্লাড। হ্যাঁ, তাহলে ক্লডিং অফ ব্লাড, রক্ত জমাট বাঁধতে এটা সাহায্য করছে, এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। এবারে দাড়ি টাড়ি কাটার পরে যদি কেটে কুটে যায়, সেখান থেকে রক্ত বেরোতে পারতো, তাহলে এইটা দিয়ে তুমি কি করছো দেখো, তুমি সেই ব্লাডটাকে ক্লট করতে পারছো। ঠিক আছে, তাহলে দেখো এইগুলো হচ্ছে তোমার বিভিন্ন রকমের কলয়েডের ব্যবহারও তুমি এই পার্টিকুলার কেসে দেখতে পাচ্ছ। আরো প্রচুর কিছু আছে আর কি, মানে এখানে প্রচুর কিছু আছে, মানে হচ্ছে মানে মেন জায়গাগুলো বলা হয়েছে। এবারে যখন এমসিকিউ বা ইত্যাদি সব সলভ করা হবে না, হ্যাঁ, তখন কোন কোন প্রবলেমগুলো তুমি ফেস করছো সেগুলো একটু এখানে দেখে নেওয়া আর কি। আচ্ছা, নিউমেরিক্যাল প্রবলেমের কনটেক্সটে আমি আসলে তোমাদের যখন নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে করাচ্ছিলাম, কলিগেটিভ প্রপার্টিজ বিভিন্ন রকমের নিউমেরিক্যাল প্রবলেমগুলো যখন করছিলাম, তখন বলেছিলাম আর একটা ক্লাস অ্যাকচুয়ালি দেওয়ার কথা। আমাদের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, তার যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো সেগুলোকে করা হয়েছিল। এবারে তোমার ভ্যান অফ ইকুয়েশন ফর অসমোটিক প্রেশার, তার যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে, ভ্যান অফ ফ্যাক্টরের যে নিউমেরিক্যাল প্রবলেম আছে, সেরকম বেশ কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেম অ্যাকচুয়ালি করার দরকার আছে। হ্যাঁ, তো সেই যে নিউমেরিক্যাল প্রবলেমগুলো দেখো, সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোর সংখ্যা তো হিউজ। হ্যাঁ, আমি ধরো একটা তোমায় বলি, তুমি একটুখানি কষো। ধরো এক সেকেন্ড। ধরো একটা প্রবলেম করো, এটা পরের পাতায়। বলা হচ্ছে
দ্য ভ্যান ডার ফ্যাক্টর for barium nitrate in is 0.1 molar aqueous solution is 2.74. Van der factor to 2.74. Determine the degree of dissociation of barium nitrate in this solution. করে ফেলো। তো ভ্যান ডার ফ্যাক্টর আই যেটা অফ বেরিয়াম নাইট্রেট সেটা বলে দেওয়া আছে তোমার 2.74। সেখান থেকে তোমাকে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটাকে বের করতে বলেছে। করে ফেলো তো দেখি। আমি তোমাকে হিন্টস দিচ্ছি, ফর্মুলাগুলো তুমি ভুলে যেতে পারো। ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি আলফা হয়, ভ্যান ডার ফ্যাক্টর যদি আই হয়, তাহলে আলফা হচ্ছে আই মাইনাস 1 বাই নিউ মাইনাস 1। এটা হচ্ছে তোমার ফর্মুলা। আইটা হচ্ছে ভ্যান ডার ফ্যাক্টর, আর নিউটা হচ্ছে যে যখন তোমার ইলেকট্রোলাইটটা ডিসোসিয়েট করে, ধরো বেরিয়াম নাইট্রেট যখন ডিসোসিয়েট করবে কি হবে না, বেরিয়াম 2+ হবে প্লাস 2 NO3 মাইনাস হবে। তার মানে ক্যাটায়ন তৈরি হচ্ছে একটা, অ্যানায়ন তৈরি হচ্ছে দুটো। তার মানে এক্ষেত্রে নিউ যেটা, সেটা হচ্ছে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্টের যোগফলগুলো, তাহলে 1 + 2 সেটা হচ্ছে তোমার 3। এটা আচ্ছা, ভ্যান ডার ফ্যাক্টর, হ্যাঁ ভ্যান ডার ফ্যাক্টরটা কত বলে দেখে 2.74। এটা তাহলে দেখো আই পেয়ে গেলে নিউ পেয়ে গেলে, তাহলে বসিয়ে দাও 2.74 - 1 ডিভাইডেড বাই 3 - 1। মানে 1.74 ডিভাইডেড বাই 2 মানে 0.87 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এটা তাহলে আলফাটা ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা সেটা হচ্ছে 0.87। ঠিক আছে, বোঝা গেল? খুব সহজ একটা প্রবলেম আমি তোমাদের দিলাম। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম বলছি, দেখো। সেটা হচ্ছে KBr is 80% dissociated in is 0.5 molar aqueous solution. In is 0.5 molar aqueous solution. Calculate the Van der factor for KBr at this concentration. At this concentration. করো। তাহলে এক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলে দিয়েছে, সেখান থেকে তোমার আইটাকে বের করতে হবে। ঠিক আছে, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। দেখো তাহলে আবার আলফাটা তো তোমার আই মাইনাস 1 বাই নিউ মাইনাস 1। তাহলে কেবিআর যখন ডিসোসিয়েট করছে কে প্লাস প্লাস বিআর মাইনাস তৈরি করছে, তো নিউটা কত এখানে 2 হয়ে গেল, তাই তো? তাহলে তোমাকে এখান থেকে আইটাকে বের করে নিতে হবে। তাহলে আই মাইনাস 1টা এখানে কত হচ্ছে, আলফা ইন্টু নিউ মাইনাস 1। তাহলে আইটা কত, 1 প্লাস আলফা ইন্টু নিউ মাইনাস 1। এটা বসিয়ে দাও। এটা 1 হলো, প্লাস আলফা হচ্ছে 0.8, 80% মানে আলফাটা 0.8, নিউটা হচ্ছে 2 - 1, তাহলে কত হচ্ছে 1.8 হচ্ছে।
তাই তো? তাহলে 1.8 ইজ দ্য অ্যান্সার। হলো। আচ্ছা, আর একটা প্রবলেম বলছিলাম। What is the osmotic pressure of 5% W by volume glucose solution at 33.3 ডিগ্রি সেন্টিগ্রেড? 33.3 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার একটা ওয়েট বাই ভলিউম 5% সুক্রোজ সলিউশন আছে, তার অসমোটিক প্রেশারটা কত হবে? দেখো, এইটার জন্য আমি হিন্টস দিচ্ছি, এটা অসমোটিক প্রেশারটা পাইটা কত হয় না তোমার C2 ইন্টু RT হয়, যেখানে C2 হচ্ছে তোমার ওই মোল পার লিটারে সলিউটের কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাহলে এবারে দেখো, তুমি যখন 5% W বাই ভলিউম এই ওয়েট বাই ভলিউম গ্লুকোজ সলিউশন তুমি নিচ্ছ, তাহলে তার কনসেন্ট্রেশনটাকে তোমাকে প্রথমে মোল পার লিটারে বের করে নিতে হবে। C2টা হচ্ছে মোল পার লিটারে, এই কনসেন্ট্রেশনটাকে বের করে নিতে হবে। তাহলে খেয়াল করো, দেখো তাহলে এবারে এক্ষেত্রে তোমার 5% ওয়েট বাই ভলিউম যদি কনসেন্ট্রেশনটা হয়, তার মানে তুমি বলতে পারো যে 100 ml সলিউশন contains 5 গ্রাম অফ গ্লুকোজ। আচ্ছা, মলিকুলার ওয়েট অফ গ্লুকোজটা কত? মানে C6H12O6 তো, সেটা হচ্ছে 180 হয়। গ্লুকোজ গ্লুকোজ হচ্ছে 180 তার মলিকুলার ওয়েট। তাহলে এই 5 গ্রাম গ্লুকোজ মানে কত? 5/180 মোল। তাহলে কনসেন্ট্রেশনটা কত হবে? কনসেন্ট্রেশনটা C2 হচ্ছে নাম্বার অফ মোলস অফ দ্য সলিউট ডিভাইডেড বাই ভলিউমটা, তাহলে 5/180 ডিভাইডেড বাই ভলিউমটা হচ্ছে 100 ml। তাহলে তুমি 100 ml এইটা হচ্ছে, মানে কনসেন্ট্রেশনটা যখন তুমি ক্যালকুলেট করছো সেটা হচ্ছে সরি, মানে আমি এটাকে যদি মোল পার লিটারে করে দিই, তাহলে এই 1000 দিয়ে গুণ করলে এটা হচ্ছে তো মোল পার লিটারে বেরিয়ে যাবে। মানে আমি যেটা এখান থেকে করেছি, দেখো 100 ml সলিউশন কন্টেন করছে 5/180 মোল, তাহলে 1 লিটার কতটা কন্টেন করবে? 5/180 ডিভাইডেড বাই 100, উপরে হয়ে গেল তোমার 1000। এটা এটা কত হয়ে যাচ্ছে? এটা 5/18 মোল পার লিটার হলো, সেটা হচ্ছে কনসেন্ট্রেশনটা, 5/18 হয়ে গেল। তাহলে এবারে অসমোটিক প্রেসার পাই ইকুয়াল টু যদি C2 RT হয়, তাহলে C2টা হচ্ছে 5/18 মোল পার লিটার। আর কনসেন্ট্রেশনটা এই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর এর যে মানে ভ্যালুটা আমি লিটার অ্যাটমসফিয়ারে লিখছি, 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। আর টেম্পারেচারটা কত বলে দিচ্ছি? 33.3 ডিগ্রি সেন্টিগ্রেড। 33.3 ডিগ্রি সেন্টিগ্রেড মানে তোমার টেম্পারেচারটা দেখো 273 প্লাস 33.3 কেলভিন হবে। তার মানে এটা হচ্ছে তোমার 306.3 কেলভিন হবে, তাই তো? 3×3 = 6, হ্যাঁ এটা এটা। তাহলে এবারে এইখানে টি এর জায়গায় তুমি বসিয়ে দাও 306.3 কেলভিন। এটা তাহলে খেয়াল করে দেখো, এক্ষেত্রে কি হচ্ছে, লিটার লিটার ইনভার্স লিটার কেটে যাবে, মোল ইনভার্স কেটে যাবে, কেলভিন ইনভার্স কেলভিন কাটবে, উত্তরটা দিনের শেষে আমার অ্যাটমসফিয়ারে বেরোবে। তাহলে ক্যালকুলেট করে দেখো কত বেরোচ্ছে। 6.985 এর কাছাকাছি এরকম একটা বেরোচ্ছে। হ্যাঁ, পাইটা তোমার এরকম একটা অসমোটিক প্রেসারের ভ্যালু তোমার পেয়ে গেল।
ঠিক আছে? তাহলে অস্ফটিক প্রেসারের প্রবলেম যেহেতু আমাদের করা হয়নি, অস্ফটিক প্রেসারের একটা প্রবলেম আমি করলাম। আর একটা অস্ফটিক প্রেসারের প্রবলেম বলি, করো। আচ্ছা, আইসোটোনিক সলিউশন মানে হচ্ছে দুটো সলিউশন তাদের অস্ফটিক প্রেসারটা একই, অর্থাৎ মূলত তাদের কনসেন্ট্রেশন যদি এক হয় তাদের অস্ফটিক প্রেসার একই হবে। তাহলে আইসোটোনিক সলিউশন মানে দুটো সলিউশন হ্যাভিং দ্য সেম অস্ফটিক প্রেসার। আর যেহেতু অস্ফটিক প্রেসারটা কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, তাহলে কনসেন্ট্রেশন সমান হওয়া মানে হচ্ছে সেটা তোমার আইসোটোনিক সলিউশন হবে। বলা হচ্ছে যে অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড human blood is isotonic with human blood is isotonic with 5.722% glucose solution. What is the osmotic pressure of is the osmotic pressure of blood at 27 degree centigrade? আর যেখানে আছে মলিকুলার ওয়েট অফ গ্লুকোজ, সেটা হচ্ছে 180। ঠিক আছে? তো ব্যাপারটা কিছুই না, আইসোটোনিক সলিউশন মানে সেম কনসেন্ট্রেশন বললাম। তাহলে এবারে তোমাকে এই যে 5.722% গ্লুকোজ সলিউশন নেওয়া হয়েছে, তাহলে সেই কনসেন্ট্রেশনটা তুমি মোল পার লিটারে বের করে ফেলো। ঠিক আছে? তাহলে মোল পার লিটারে বের করে তুমি সেই কনসেন্ট্রেশনটাকে ব্যবহার করে পাই ইকুয়াল টু CR2 বসাও, সেখান থেকে তুমি উত্তর পেয়ে যাবে। ঠিক আছে? মানে এত পার্সেন্ট সলিউশন মানে কি? মানে আমি যদি হিন্টস দিই তাহলে দেখো, এটা মানে হচ্ছে 100 ml যেটা গ্লুকোজ সলিউশন আর কি, সেটা কন্টেন্ট 5.722 গ্রাম। তাহলে 100 ml গ্লুকোজ সলিউশন contains 5.722 গ্রাম অফ গ্লুকোজ। তো এখান থেকে 1 লিটার গ্লুকোজ সলিউশন কন্টেন্টস কত হবে? 5.722 ইন্টু 1000 ডিভাইডেড বাই 100, অর্থাৎ তোমার 57.22 গ্রাম অফ গ্লুকোজ। তো কনসেন্ট্রেশন C2টা কত হলো? 57.22 ডিভাইডেড বাই 180 করলে এটা হচ্ছে তোমার মোল পার লিটারে কনসেন্ট্রেশন হলো। অসমোটিক প্রেসার পাইটা হচ্ছে তাহলে C2 8টি, C2-র জায়গায় 57.22 বাই 180 মোল পার লিটার বসাও, ইন্টু 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল লেখো, ইন্টু টেম্পারেচারটা কত বলে দিয়েছে এখানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 300 কেলভিন। 300 কেলভিন করো, এইটা উত্তরটা তোমার অ্যাটমসফিয়ারে বেরিয়ে যাবে। ঠিক আছে? 7.80 অ্যাটমসফিয়ার ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে? তো এই মতো করে তুমি অস্ফটিক প্রেসারগুলোতে, মানে এই ভ্যান ডফ ইকুয়েশনটা কাজে লাগিয়ে তুমি অস্ফটিক প্রেসার বের করতে পারবে। তো বুঝতে পারলে কেমন করে সব হচ্ছে? আমার মনে হয় এবার আমরা রেখে দিই। হ্যাঁ, তাহলে আমরা এই চ্যাপ্টারটা পুরোটাকে কমপ্লিট করে ফেললাম। তোমরা এই চ্যাপ্টারটা পুরোটা রেডি করে ফেলো, একবার ভালো করে রিভিশন দিয়ে নাও, প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত কোশ্চেনগুলো পড়েছে সেটা দেখো। হ্যাঁ, তারপরে তোমার এই যে নিটে বা জেইতে যে ধরনের কোশ্চেনগুলো এখান থেকে পড়েছে সেগুলো ভালো করে সলভ করে নাও। সলভ করে নিয়ে আমরা ওই দিকে আমি তোমাদের বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, আমি মানে প্যারালালি দুটো জিনিস আমার চলবে। মানে আমি একটা রুটিন করে দেবো ঠিক করেছি, সেই রুটিনটা এখনো করা হয়নি, যে তোমাকে না
এই 12-এর মধ্যে 11-এর যে পুরো পার্টটা সেটা পরীক্ষা দিয়ে একবার রিভিশন করে নিতে হবে। তার জন্য আমি কিছু কিছু মেটেরিয়াল তোমাকে সাপ্লাই করব, সেগুলো একবার ভালো করে দেখে নিয়ে সেইখানে তুমি একটা পরীক্ষা দেবে। আর 12-এর যে যে চ্যাপ্টারগুলো পড়া হয়ে যাচ্ছে তার মতো করে তুমি একটা পরীক্ষা দেবে। তাহলে তোমাদের যেটা করতে হবে যে আমি যে কাজটা তোমাদের দিচ্ছি বাড়িতে সেটা হচ্ছে যে রিভাইজ এই সলিউশনস আর কি, এই সলিউশন এই চ্যাপ্টারটা, অর এটা এখন নতুন নাম দিয়েছে লিকুইড স্টেটস। এই চ্যাপ্টারটা তুমি পুরো রিভিশন করো, ইনক্লুডিং MCQs, previous year questions for boards and তোমার এই নিট, জেই এক্সেট্রা তুমি সলভ করো। এই কাজটা তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, 1 সপ্তাহ সময়ের মধ্যে হচ্ছে এই পার্টটাকে পুরোটাকে করে নাও, ঠিক আছে? আর সামনের সপ্তাহে আমি ওই বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিটা, এই বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির উপরে পরীক্ষা নেব। আবার এইটা সামনের সপ্তাহে যা যা ডাউটস আছে ডাউটসগুলো তুমি ক্লিয়ার করে দেবে, ডাউটসগুলো ক্লিয়ার করে নিয়ে এর এইখান থেকেও আমি তারপরের সপ্তাহে আবার পরীক্ষা নেব। আচ্ছা, আর একটা জিনিস একটুখানি তোমাদের আমি বলি, সেটা হচ্ছে যে দেখো ওই অনলাইন ক্লাস একটু কম হচ্ছে, অফলাইন ক্লাসও প্যারালালি চলছে। অফলাইন ক্লাসে আমরা হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস যে পার্টটা, হ্যালো অ্যালকেন্স অ্যান্ড হ্যালো ARENES, হ্যালো অ্যারিনস, এইটা আমাদের আর একটা ক্লাস লাগবে। আমি এটা সুমনাকে আমি অফলাইনে পড়িয়ে দিচ্ছিলাম, হ্যালো অ্যালকেন্স এবং হ্যালো অ্যারিনসের একটা ক্লাস আমার লাগবে, এবং যে ক্লাসগুলো আমি নিয়েছি তার করসপন্ডিং দেখবে পিডিএফ, মানে এটা অফলাইনে ক্লাস নিয়েছি মানে তার ভিডিও কিছু নেই, পিডিএফ হচ্ছে সৌর্যা এবং আমাদের তোর মন্ডলের নামটা আমি শুধু ভুলে যাই, আচ্ছা কি জানো তোর নামটা? মন্ডল, স্বপ্নীলা, স্বপ্নীলা আর সৌর্যা, তোদেরকে দেখবি এই হ্যালো অ্যালকেন্স এবং হ্যালো অ্যারিনসের আমি যে জিনিসগুলো সুমনাকে পড়িয়েছিলাম সেইগুলো আমি একটুখানি পিডিএফ করে পাঠিয়ে দিয়েছিলাম, সেইগুলো কি তোরা একটু দেখেছিস? দেখেছিস তো? তাহলে ওইগুলো না একটু নিজেদের মতো করে তৈরি করে নে। হ্যাঁ, ওইটা আমি আর অনলাইনে ওগুলোকে পড়াবো না, ঠিক আছে? ওটা এমনি বাবার সাথে একটু কথা বলে বা সৌর্য যার কাছে পড়িস টরিস তার সাথে কথা বলে ওই চ্যাপ্টারটাকে কমপ্লিট করে নেয়। আমি হ্যালো অ্যারিনস আর একটা ক্লাস সুমনাকে অফলাইনে আমি দিয়ে দেবো, অফলাইনে দিয়ে এই হ্যালো অ্যারিনসের এবং হ্যালো অ্যারিনসের শুধু কিছু রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন বাকি আছে আর কি, বাকি পার্টগুলো হয়ে গেছে। তাহলে ওই চ্যাপ্টারটাও তুমি আস্তে 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 রিভিশন দিতে আরম্ভ করো। তাহলে 11 থেকে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি সেটা তুমি রিভিশন অলরেডি দিচ্ছ। 12-এর পার্ট থেকে এই সলিউশনের যে চ্যাপ্টারটা বা লিকুইড স্ট্যাটিকের চ্যাপ্টারটা সেটা রিভিশন তুমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দাও। আর এই নেক্সট উইকের মধ্যে আমি হ্যালো অ্যারিনস পার্টটা সুমনাকে পড়িয়ে দিয়ে তার যে করসপন্ডিং পিডিএফগুলো পাঠিয়ে দেবো, পাঠিয়ে সেটা তুমি তারপর রিভিশনটাকে স্টার্ট করবে আর কি। এইরকমভাবে পুরো জিনিসটা পরপর করে চলবে, ঠিক আছে? তো আজকে আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি। এন্ড অফ লেকচার, এই কলয়েডের ক্ষেত্রে এন্ড অফ লেকচার 2 সেটা আমরা এখানে বলে দিলাম, ঠিক আছে? বলো, ঠিক আছে? তো যা বলেছি পরিষ্কার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে।